এই গোধূলি লবণের সখা প্রিয়া বড় ভালো লাগে। ধুর, তুমি যে কি বলো না সমক। আমি কি কোনো ভুল কথা বলেছি ভায়া? এই গোধূলি বেলায় বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দূরে রাস্তায় হেঁটে চলা অপরূপদের দেখে চলেছ একা একা। তাই তো বলি পৃথ্বী, নিজের এবার একটা গতি করো তো ভায়া। গতি মানে তো বিবাহ করা, তাই তো? কিছুটা তো বটেই। তবে তোমার সব কথা সঠিক হলো না যে পৃথ্বী। সঠিক হলো না মানে? মানে মানে পুরুষরা কিন্তু ভায়া বিবাহ করে না। বিবাহ করে না? এসব ভুলভাল কি বলছো এই সমক? সঞ্চিতা জানতে পারলে একেবারে কেলেঙ্কারি ঘটে যাবে ভায়া। তুমি যে আমার পুরো কথাটা না শুনেই বলে দিচ্ছ হে সখা। পুরুষরা বিবাহ করে না, করে নারীরা। আর পুরুষরা করে উদ্বাহ। সে আবার কেমন কথা? একটু বুঝিয়ে বলতে হবে, তাই তো? বেশ। এই বলে বারান্দায় থাকায় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে সমক। তারপর বলে, বিবাহ মানে হলো বহন করা। অর্থাৎ একটি মেয়ে তার বাবার কাছ থেকে শ্বশুর বাড়িতে এসে তাদের ধারা, সংস্কৃতি, পারিবারিক গৌরব এগুলো যেমন বহন করে নিয়ে যাবে তার পরবর্তী প্রজন্মে, তেমনই একজন পুরুষ তার স্ত্রীকে উদ্বাহ করবেন, মানে ঊর্ধ্বে গমন করাবেন, মানে মা হওয়ার প্রেরণা জাগাবেন। তাই তো বলি, ঝটপট একজন মনের মানুষকে পছন্দ করে তাকে উদ্বাহ করো। না, একটা কথা তোমার মানতেই হচ্ছে সমক। তোমার কথাগুলো শুনে সমৃদ্ধই হলাম। তবে কি, আমার যা বর্তমানে অবস্থা, তাতে দেখে তোমার চোখে আর মনের শান্তি করা ছাড়া কোনো উপায় নেই ভাই। সমক কিছু বলতে যাবে, অমনি হরিদা এসে সমককে বলে, দাদা বাবু, কমল বাবু এসেছেন। আমি নিচের ঘরে বসতে বলে এসেছি। আপনার সাথে না খুব দরকার আছে, ঝটফট ডেকে দিতে বললেন। সমক চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে, দেখো, নিশ্চয়ই ভদ্রলোক কোনো বড়সড় কেসের ফ্যাসাদে পড়েছে, তাই এখানে ছুটে এসেছেন। আমরা দুজন নিচের ঘরে এসে দেখি কমলবাবু সোফার ওপর বসে আছেন। সমককে দেখতে পেয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার মশাই, আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। সমক এবার বলে, সেই আপনার নহে ভালো হলো কমলবাবু, কিন্তু আমার কি ভালো হওয়ার কিছু জো আছে? মানে মশাই? মানে কি কারণে এখানে এসেছেন সেটা বলবেন তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আগে এইটা দেখুন। এই বলে দারোগা কমলবাবু তার পকেট থেকে একটা সংবাদপত্রের টুকরো বার করে সেটা সমকের হাতে দেন। সমক সেটা মন দিয়ে পড়ে, তারপর বলে, এই বিষয়টা আমারও চোখে পড়েছে কমলবাবু, কিন্তু এতে আমি কি করতে পারি বলুন তো? পারেন পারেন সমকবাবু, পারেন, আপনি পারেন। কি ব্যাপার বলুন তো আপনাদের? কেউ কি ব্যাপারটা একটু খুলে বলবেন? কমলবাবু আমার কথায় প্রথমটা ঘাবড়ে যান, পরে নিজেকে সামনে বলেন, না না, বিশাল কেস মশাই, যাকে বলে গোড়ায় গন্ডগোল। গোড়ায় গণ্ডগোল? ব্যাপারটা একটু খুলে বললে ভালো হতো না কমলবাবু? বেশ, আমি বলছি শোনো। এরপর সমক বিষয়টা বলতে শুরু করে। গত পরশু থেকে নিখোঁজ হয়েছেন বাংলা সিনেমা জগতের নামজাদা অভিনেত্রী নিরূপা সান্যাল। তবে তিনি কোথায়, কি করছেন, কিভাবে আছেন, কেউ ঠিকঠাক বলতে পারছে না। আর ওখানেই তো হচ্ছে আমাদের জ্বালা সমকবাবু। সমক বলে, হ্যাঁ, জ্বালা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অত বড় মাপের অভিনেত্রী যখন নিখোঁজ, তখন চাপটা যে পুলিশের ওপর বর্তাবে সেটা খুব ভালো করেই জানা আছে। এবার ব্যাপারটা খুলে বলুন তো দেখি। কমলবাবু কিছু বলতে যাবেন, অমনি হরিদা চা আনার জন্য কথা থামাতে হলো।
ভদ্রলোক চায়ের কাপে একটা সুখ চুমুক দিয়ে বলে ওঠেন, মানে বিষয়টা শুধু 3 দিনের নয় সমকবাবু। নিরূপা দেবী গত 3 দিন আগে একটা সিনেমার শুটিং শেষ করে উত্তরবঙ্গ থেকে কলকাতার নিজের বাড়িতে ফেরেন। পরের দিন ওনার সকালে বাড়িতে দেখা যায়, কিন্তু তারপরে কি উনি কোনো কাজে বেরিয়েছিলেন নাকি? হ্যাঁ সমকবাবু, কিন্তু সেই যে কাজে গেলেন আর তো ফিরলেন না। আশ্চর্য ব্যাপার তো। আচ্ছা, বাড়িতে আর কে কে থাকেন? কেউ তেমন নয়, নিরূপা দেবী আর ওনার স্বামী আর কিছু বাড়ির ভৃত্য। উনি বিবাহিত ছিলেন নাকি? হ্যাঁ, 10 বছর ওনার বিবাহিত জীবন। 10 বছর বিবাহিত জীবন? তা স্বামী কি করেন? শুনেছি কিছুই করেন না, উনি চোখে দেখতে পান না সমকবাবু। তাই পুরোটা সময় বাড়িতেই ওনাকে দেখতে পাওয়া যায়। কাজ যা করার নিরূপা দেবী নিজেই করেন। আর আত্মীয় স্বজন? তেমন কেউই নেই। থাকার মধ্যে আছে নিরূপা দেবীর ভাই, তবে উনি হাওড়াতে নিজের বাড়িতেই থাকেন। আর একটা বেসরকারি কোম্পানিতে কাজও করেন। আর সত্যি বলতে কি, ভাই বোনের সম্পর্ক খুব একটা খারাপ কিছু না। তাহলে উনি কি বলছেন? উনি তো মশাই বলছেন নিরূপা দেবী মিসিং হওয়ার আগের রাত অব্দি তার সাথে নাকি ফোনে কথা হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত। আর ওনার স্বামী? ভদ্রলোক মশাই এমনিতেই অন্ধ, তার উপর স্ত্রী মিসিং হওয়ার খুবই ভেঙে পড়েছেন। তিনিও একেবারে অবাক। তাই তো বললেন উত্তরবঙ্গ থেকে ফিরে এসে নিরূপা দেবী বলেছিলেন অভিনয় ছেড়ে দেবেন, তারপর তাদের গ্রামের বাড়িতে শেষ জীবনটা কাটাবেন। কিন্তু তারই আগে। এরপর কিছুক্ষণ চুপ করে থাকেন ইন্সপেক্টর কমলবাবু। তারপর সমকের হাত দুটো ধরে বলেন, আমাকে উদ্ধার করুন সমকবাবু। ওপর থেকে প্রেশার আসছে যত তাড়াতাড়ি সম্ভব নিরূপা দেবীকে খুঁজে বার করতে। এখন এখন আপনি ভরসা। সমক এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এখানে আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না রে কমলবাবু। এইসব কেস তো আপনারা ভালো সলভ করতে পারেন। আর তাছাড়া এসব ভিআইপি কেসে আমার মতন সাধারণ গোয়েন্দার কি খুব একটা কিছু প্রয়োজন আছে? কি বলছেন মশাই, আপনি সাধারণ? হ্যাঁ, এটা মানছি যে আপনি সাধারণের মতন থাকেন, তবে আপনার বুদ্ধিমত্তা মোটেও সাধারণ নয় সমকবাবু। এবার ইন্সপেক্টর কমলবাবুর কথা থামিয়ে সমক বলে, মজা করছিলাম কমলবাবু, মজা করছিলাম। আমি কেসটা নেব, তবে তার আগে প্রথমে নিরূপা দেবীর ভাই এবং তারপর ওনার স্বামীর সঙ্গে কিছু কথা বলা দরকার। মানে বেশ তো মশাই, কোনো সেসব চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। আজকে রাতেই আপনি ওনার ভাইয়ের সঙ্গে দেখা করে নিন, কাল বরঞ্চ। বাবা, এত ফাস্ট? তার মানে তো আপনি জানতেন যে সমক কেসটা নিয়ে নেবে? আলবাত মশাই, তবে এখন আমি চলি, রাতে দেখা হচ্ছে। ভদ্রলোক তো চলে গেলেন, কিন্তু আমি লক্ষ্য করলাম সমক কেমন যেন গম্ভীর হয়ে গেল। দরজা বন্ধ করে সমকের পাশে এসে বসে আমি জিজ্ঞাসা করি, কি ব্যাপার বলো তো সমক? সমক চোখের চশমা খুলে বলে, ব্যাপার কি সেটা আমিও জানি না পৃথ্বী, আর ততক্ষণ জানি না যতক্ষণ না সমস্ত ব্যাপারটা স্বচ্ছ হচ্ছে। মানে কমলবাবু যে সমস্ত বিবরণ দিলেন তাতে অনেক কিছুই ফাঁক থেকে গেছে ভাইয়া। তাহলে এখন কি করবে? তাহলে তাহলে পুনঃগমন। কি সব হেয়ালি করছো বলো তো সমক? সমক মুচকি হেসে বলে, হেয়ালি নয় পৃথ্বী, আজ রাতে নিরূপা দেবীর ভাই আর কাল সকালে ওনার স্বামীর সঙ্গে কথা বলার অবধি কিচ্ছু বোঝা যাচ্ছে না। এরপর সমক সোফা ছেড়ে উঠে বলে,
বরঞ্চ চলো, হরিদা ভারী সুন্দর খাসির ঝোল আর গরমা গরম ভাত রেঁধেছে, গন্ধরাজ লেবু চটকে কবজি ডুবিয়ে খাওয়া যাক। চলো। এখন আমার সামনে ইন্সপেক্টর কমলবাবু, তার ঠিক পাশে নিরূপা দেবীর ভাই, এবং আমার পাশে সমক তার হাতের মুঠোতে থাকা একটা একটা করে ছোলা খাচ্ছে আর সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কমলবাবু এবার নীরবতা ভঙ্গ করে বলেন, মশাই আবার কথা মতো দিলীপবাবুকে সঙ্গে নিয়ে আপনার কাছে এসেছে, এবার আপনার পালা। সমক এবার নিজের হাত ঝেড়ে দিলীপবাবুকে প্রশ্ন করে, আচ্ছা দিলীপবাবু, আপনি হয়তো জানেন যে কমলবাবু মানে ইন্সপেক্টর কমলবাবু আমি সহায়তা করছি, আর আমিও আশা করি যে আপনিও আমাকে এই সহায়তা করবেন। কি বলছেন সমকবাবু? অবশ্যই সাহায্য করব। আমি যখন শুনি কমলবাবু আপনাকে রেকমেন্ড করছেন, তখনই আমি বুঝে যাই যে আমার দিদিকে আমি খুঁজে পাবো। বেশ, তবে তার আগে মানে কোনো প্রশ্ন করার আগে আমি আপনার সম্বন্ধে কিছু জানতে চাই। হ্যাঁ বেশ, তো বলুন না। আপনি কি করেন? দেখুন সমকবাবু, আমি একটা বেসরকারি কোম্পানিতে সেলসের কাজ করি। মাসের বেশিরভাগ সময়টাই বিদেশে কাটাই। খেটে খুঁটে যা পাই তাতে একলা মানুষ ভালোভাবেই চলে যায়। বুঝলাম। সমক এবার দিলীপবাবুর দিকে ঝুঁকে পড়ে বলে, আচ্ছা, আপনার দিদির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল মিস্টার? দিলীপ ভদ্র, হ্যাঁ বলতে পারেন ভালোই ছিল। বেশিরভাগটা ফোনেতেই ওর সাথে কথা হতো। বুঝতেই পারছেন, আসলে ও কাজের চাপে খুব একটা সময় বার করতে পারতো না। আর আমিও তো এখানে থাকি না, তাই দেখা সাক্ষাৎ তেমন কিছুই হতো না সমকবাবু, তাই ফোনে কথা হতো। আমি বলি, আচ্ছা আপনি কবে শেষ দেখা করেন আপনার দিদির সাথে? তা ধরে নিন না, মাসখানেক তো হবেই। এবার তো কাজ থেকে ফিরে এসে ওর সাথে দেখা করারই কথা ছিল, আর ও সেটা জানতো। তার ওর নিখোঁজ হওয়ার আগের রাত অবধি ওর সাথে আমার ফোনে কথাও পর্যন্ত হয়েছে, কিন্তু পরের দিনই জামাইবাবুর কাছ থেকে জানতে পারি দিদি নিখোঁজ। তা আপনার জামাইবাবুর কি বক্তব্য এই নিয়ে? সে আর কি বলবে বলুন তো মিস্টার সেন, দিদির দয়ায় টিকে আছে। আর তাই আমিও কমলবাবুর সাথে যোগাযোগ করি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। আপনার কাউকে সন্দেহ হয়? দেখুন, দিদির যা পেশা তাতে শত্রুর অভাব খুব কম নেহাত কিছু নেই। আর সত্যি বলতে কি, দিদি তার পেশার ব্যাপারে সেরকম কিছুই আমাকে বলতো না, তাই। ঠিক আছে দিলীপবাবু, আপনি আজ আসুন। তবে একটা কথা, হ্যাঁ বলুন না। শহর ছেড়ে এখন কটা দিন না কোথাও যাবেন না, আর যদিও বা যান তাহলে কমলবাবুকে ইনফর্ম করে তবেই যাবেন। বেশ। আর আর কি মিস্টার সেন? সমক একটা ধূর্ত হাসি হেসে বলে, আবারও বিরক্ত করব কিন্তু আপনাকে দিলীপবাবু, রাগ করলে চলবে না। না না, সেসব আপনি করতেই পারেন এনি টাইম। দিলীপবাবু তো চলে গেলেন, কিন্তু আমার মনের মধ্যে যেন রাজ্যের প্রশ্ন জমা হয়েছে। এদিকে সমক আবার নিজের ডায়েরিতে ফোন দেখে কী সব লিখে চলেছে, আর মাঝে মাঝে ফিক ফিক করে হাসছে। আমি বলি, কি ব্যাপার গোয়েন্দাবাবু, কী সব লিখছেন? সমক একইভাবে লিখতে লিখতে বলে, বুঝলে পৃথ্বী, নিরূপা দেবী সম্বন্ধে কিছু তথ্য জোগাড় করেছি। ভদ্রমহিলার এলেম আছে ভাইয়া। আমি অবাক হয়ে বলি, এলেম আছে? কীরকম ব্যাপারটা? এর আগে ভদ্রমহিলা 4 বার বিবাহ করেছেন, প্রত্যেকবারই কেটে গেছে, এইটা 5 নম্বর। বলো কি হে? ভেবেই দেখো, যেখানে তুমি একটাও করতে সাহস পাচ্ছ না, সেদিকে তিনি আবার 5 বার। তবে একটা কথা কিন্তু আমি খুব মেনে চলি ভায়া। কি কথা আছে এরকমের? 5 বার বিবাহ করে চরিত্রহীন হওয়ার চেয়ে একবারও বিবাহ না করে চরিত্রবান থাকা অনেক ভালো।
এবং সেটা স্বাস্থ্যের জন্য উপকারী। সমক ডায়েরিটা তার পাশের টেবিলে রেখে বলে, হ্যাঁ, এই কথাটা কিন্তু তুমি ধ্রুব সত্যি কথা বলেছো ভাইয়া। চরিত্র হলো অমূল্য সম্পদ, তাই তাকে রক্ষা করে চলাই ভালো। এরপর চেয়ার ছেড়ে উঠে আমাকে বলে, এবার চলো শুয়ে পড়া যাক, কাল আবার নিরূপা দেবীর স্বামীর সঙ্গে সাক্ষাৎকার আছে, চলো। সমক তো নিজের ঘরে চলে গেল, কিন্তু আমি একা একা ভাবতে থাকি আদৌ কি করে সমক রহস্যের সমাধান করবে। মশাই, আজ কি জিজ্ঞাসা করবেন? কিছু ঠিক করেছেন নাকি? প্রশ্ন করলেন কমলবাবু। সমক গাড়ির সামনের কাছ থেকে রাস্তা দেখতে দেখতে বলে, এভাবে কিছু ঠিক করা যায় না কমলবাবু, সব কিছুর একটা পরিস্থিতি আছে, আর সেই পরিস্থিতি বুঝে চলাতেই আমি বিশ্বাস করি। হ্যাঁ, তা ঠিক। এরপর ভদ্রলোক আমার দিকে ফিরে বলেন, তা পৃথ্বীজিৎ বাবু, আপনারও কি একই মত নাকি? দেখুন কমলবাবু, আমি সামান্য লেখক মাত্র, গল্প লেখা আমার কাজ, তাই গোয়েন্দা হিসেবে কী প্রশ্ন করা উচিত তা আমি বলতে পারবো না। হ্যাঁ, তবে সমকের ওপর আমার অগাধ বিশ্বাস আছে, ও যেটা করবে বুঝে সুঝে কিছু করবে। আমাদের গাড়ি যখন নিরূপা দেবীর বাড়ির সামনে গিয়ে থামল, তখন ঘড়িতে 11টা বাজে। গাড়ি থেকে নামতে দেখি দোতলা একটা বাড়ি, তার সামনে ছোট্ট মতন একটা বাগান, তার পাশে বিদেশি একটা গাড়ি দাঁড়িয়ে। লোহার গেট কাছে পৌঁছাতে দেখি তার ওপর লেখা বিওয়্যার অফ ডগস। এটা দেখা মাত্র আমি সমককে বলি, ওহে সমক, এই যে কেলেঙ্কারি ব্যাপার গো, ভেতরে কুকুর। কমলবাবু হাসতে হাসতে বললেন, আরে ভয় পাবেন না পৃথ্বীজিৎ বাবু, ওগুলো সকলেই বাঁধা থাকে খাঁচার ভেতর, রাতে খুলে দেওয়া হয় হয়তো। প্রথম দিনে আমি এসে চমকে যাই, পরে সেরকম ভয় নেই। চলুন চলুন। গেট খুলে ভেতরে ঢুকতে দেখি নুড়ি বেছানো রাস্তা সিধে চলে গেছে বাড়ির সদর দরজার কাছে। তার বাম পাশে লোহার খাঁচায় রাখা রয়েছে গোটা 5 বিদেশি কুকুর। আমি সমুখের হাতটা শক্ত করে ধরে সদর দরজার সামনে দাঁড়ালাম। কমলবাবু কলিং বেল বাজাতে এক ভৃত্য দরজা খুলে আমাদের বসার ঘরে নিয়ে যায়। সেইখানে পৌঁছাতে দেখি এক 50 ঊর্ধ্ব ভদ্রলোক সোফার ওপর বসে আছেন। তার পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা, চুল ব্ল্যাক ব্রাশ, চোখে কালো ফ্রেমের চশমা। কমলবাবু দরজার সামনে থেকে বলেন, নমস্কার মিস্টার রায়, ভেতরে আসতে পারি? ভদ্রলোক বলেন, আসুন আসুন কমলবাবু, আসুন, আপনাদের অপেক্ষায় করছিলাম। আমি লক্ষ্য করলাম সমক ভদ্রলোককে আপাত মস্তক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে চলেছে। ভদ্রলোক বলেন, বসুন বসুন, আপনার বসুন। আমরা মিস্টার রায়ের সামনে একটি সোফায় 3 জনে ভাগাভাগি করে বসি। কমলবাবু আমাদের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দেন। মিস্টার রায় বলেন, সবই তো শুনেছেন মিস্টার সেন, নিরূপা যে কোথায় আছে, কি করছে, আমি কিছুই জানি না। নিজে যে একটু খোঁজাখুঁজি করব, তারও কোনো উপায় নেই সমকবাবু। এখন এই বলে চুপ করে যান ভূপেন্দ্রনাথ রায়। সমক এবার ভূপেন্দ্রবাবুর চশমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার কি ধারণা নিরূপা দেবী কি হয়ে থাকতে পারে? ভদ্রলোক একটা আফসোসের ভঙ্গিতে বলেন, দেখুন, ওর যা পেশা তাতে শত্রুর অভাবও ছিল না। আমি সারাক্ষণ সাবধান করতাম, কিন্তু কিসের কিন্তু ভবেন্দ্রবাবু? আসলে আমার চোখের দৃষ্টি চলে যাওয়ার পর থেকেই ওর কাছে আমি একটা বোঝা হয়ে যাই। আর এই বলেই চোখের জল মুছেন ভূপেন্দ্রবাবু। এর আগে কখন এরকম হয়েছে নাকি? না না, আমার সাথে কথাবার্তা ইদানিং অনেক কমে গেলেও কাজ থেকে ফিরবে আর কোথায় যাচ্ছে সেটা আমাকে বলে যেত। তার মানে আপনাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল? চলছিল বলছেন কি মশাই, চলতেই থাকে।
ওই যে বললাম, বোঝা। কথা থামান মিস্টার রায়। এবার সমক যে প্রশ্ন করে তার জন্য আমি আর কমলবাবু একেবারেই প্রস্তুত ছিলাম না। সমক বলে, একটা প্রশ্ন করতে পারি ভূপেন্দ্রবাবু, যদি কিছু মনে না করেন? আর কি বা মনে করব বলুন তো মিস্টার সেন? আমার উত্তরে যদি নিরূপাকে ফিরাতে আপনার সুবিধা হয়, তাতে আমার বিশেষ কিছু আপত্তি নেই। আচ্ছা, নিরূপা দেবী এর আগেও 4বার বিবাহ করেছেন, তাদের মধ্যে কেউ? সেটা বলা খুব মুশকিল সমকবাবু। এরপর কিছুক্ষণ চুপ থেকে ভদ্রলোক বেশ রূঢ়ভাবে বলেন, আর অতীত সম্পর্কে আমি জানতেও চাই না। আশা করি আপনিও আপনার সব উত্তরই পেয়েছেন মিস্টার সেন। আমি এবার একটু উঠব, তাই যদি... সমক তাড়াতাড়ি বলে, হ্যাঁ অবশ্যই ভূপেন্দ্রবাবু, তবে দরকারে কিন্তু আবারও জানাতে আসতে পারি। ভদ্রলোক কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাদের সামনে দিয়ে ঘরের বাইরে বেরিয়ে যান। আমি লক্ষ্য করলাম সমক এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভূপেন্দ্রবাবুর দিকে। রাস্তায় আস্তে আস্তে আমি সমককে বলি, আচ্ছা সমক, তুমি ওইভাবে কি দেখছিলে ওনার দিকে? সমক হাঁটা থামিয়ে বলে, দেখো, ভদ্রলোক বড়ই অসহায় ভায়া, 5 দিন হলো স্ত্রী বাড়ি ফেরেনি। এরপর কমলবাবুর দিকে ফিরে বলে, কমলবাবু, আপনারা চলে যান, আমার কিছু কাজ আছে, পরে যাব। এই বলে সে সামনের দিকে হেঁটে এগিয়ে যায়। কমলবাবু বলেন, কি হয়েছে বলো তো ভায়া? আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, আপনি যেখানে আমিও সেখানে কমলবাবু, তাই চলুন ফেরা যাক। ফিরে তো এলাম, কিন্তু সমকের কোনো পাত্তা নেই। এখন ঘড়িতে রাত 12টা। এত রাত করে সমক এর আগে কখনো ফেরেনি। ফোন করো যে ওর আর খোঁজ নেব তার কোনো উপায় নেই, কারণ ফোন এখন বাড়িতে। এরই মধ্যে কমলবাবু 2বার ফোন করে সমকের সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। বেচারা কমলবাবু ওকে নিয়ে দুশ্চিন্তা করছেন। হরিদা আমাকে 2বার খাওয়ার কথা বললেও আমি না করে দিই, কারণ এমন পরিস্থিতিতে খাবার গলা থেকে নামবে না। কি করব ঠিক করতে পারছি না, আর সঞ্চিতাকেই বা কী জবাব দেব কিচ্ছু বুঝতে পারছি না। এসব ভাবছি, হঠাৎ দরজার কলিং বেলটা বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলতে দেখি সমক দাঁড়িয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ। আমি জিজ্ঞাসা করি, কি ব্যাপার সমক, কি হয়েছে তোমার? সমক ঘরের ভেতর ঢুকে চেয়ারে বসে বলে, সব প্রশ্নের উত্তর পাবে ভায়া, তার আগে ডিনারটা করে এসো। তুমি খাবে না? না, তুমি খেয়ে এসো। এরপর মাথার উপর হাত রেখে চোখ বুজে সমক। আমি খাওয়া দাওয়া শেষ করে সমকের কাছে এসে প্রশ্ন করি, এবার বলো তো এরকম কি করে হলো? সমক মাথা থেকে হাত সরিয়ে বলে, ও কিছু নয় পৃথ্বী, রাস্তা দিয়ে আনমনা হয়ে যাচ্ছিলাম, একটা গাড়ি... ছাড়ো এসব কথা, তুমি বরং এবার শুয়ে পড়ো পৃথ্বী, অনেক রাত হলো। আমি বলি, আচ্ছা সমক, এই নিরূপা দেবীর কিছু খোঁজ পেলে নাকি? সমক একটা মুচকি হেসে বলে, শুয়ে পড়ো পৃথ্বী, কাল অনেক কাজ আছে। তার মানে জবনিকা? হতেও পারে, মাথা রেখে বিশ্রাম দাও ভায়া। এই বলে আবারও মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করে সমক। সকালে ঘুম ভাঙে সমকের ফোনের আওয়াজে। সমক সেটা রিসিভ করে কথা বলতে শুরু করে। কথা শুনে তো মনে হয় কমলবাবুই হবেন, তবে সমকের গলা শুনে আমার মোটেও ভালো লাগলো না। কিছুক্ষণ পর সমক ফোন রেখে আমার কাছে এসে বলে, পৃথ্বী, নিরূপা দেবীর বাড়ি থেকে কাল রাতে নাকি চৌড়ে আসে, আমাদের তাড়াতাড়ি ওখানে যেতে বলেছেন কমলবাবু। গাড়িতে যেতে যেতে আমি সমককে প্রশ্ন করি, আচ্ছা সমক, এই কিছু চুরি হয়েছে নাকি? সমক সামনের দিকে একইভাবে তাকিয়ে বলে, না। কুকুরগুলো কি করছিল?
সেটাই তো অবাক লাগছে ভায়া, যতক্ষণ না ওখানে গিয়ে পৌঁছাতে পারছি। এই বলে আবার চুপ করে সে। আমাদের গাড়ি যখন নিরূপা দেবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, দেখি কমলবাবু দাঁড়িয়ে আছেন। আমরা গাড়ি থেকে নামতেই ভদ্রলোক আমার কাছে এসে সমক্ষে বললেন, কি ঘটে গেল বলুন তো মশাই? এমনিতেই নিরূপা দেবীর অন্তর্ধান, তার উপর ওনার বাড়িতে লাগে চোর। উফ, এ কি যে করি না। সমক কমলবাবুকে আশ্বাস দিয়ে বলে, ঘাবড়াবেন না কমলবাবু, আগে বিষয়টা দেখতে দিন। আর কুকুরগুলো? সেও এক অদ্ভুত ব্যাপার মশাই, কাল ওরা খাঁচা থেকেই বেরোয়নি। স্ট্রেঞ্জ। আমরা বসার ঘরে ঢুকতেই ভূপেন্দ্রবাবু বলে ওঠেন, আসুন মিস্টার সেন, কি যে বিপদের মধ্যে আছি, আপনি কিছু একটা করুন। সমক একটা ধূর্ত হাসি এসে বলে, করব মিস্টার রায়, করব। তবে তার আগে আমার কিছু প্রশ্ন আছে আপনাকে। ভূপেন্দ্রবাবু অবাক হয়ে বলেন, আমাকে? হ্যাঁ, আপনাকে। বেশ, বলুন। আমরা তিনজন ভূপেন্দ্রবাবুর সামনে সোফায় ভাগাভাগি করে বসলাম। আমি লক্ষ্য করলাম সমক সোফায় হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভূপেন্দ্রবাবুর দিকে। ভূপেন্দ্রবাবু এবার বলেন, বলুন মিস্টার সেন, কি প্রশ্ন আছে আপনার? সমক এবার তার দিকে ঝুঁকে পড়ে বলে, নিরূপা দেবী কোথায় মিস্টার রায়? ভূপেন্দ্রবাবু অবাক হয়ে বলেন, এসব বলছেন আপনি? আমি কি করে জানবো? সেটা তো আপনি খুঁজে বার করবেন। দেখুন ভূপেন্দ্রবাবু, আপনি যদি বলে দিতেন তাহলে ঝামেলা কিছু থাকতো না, কিন্তু আপনি বাধ্য করছেন আমাকে। কিসের বাধ্য? সমক সোফায় হেলান দিয়ে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ভূপেন্দ্রবাবুর দিকে। কিন্তু এরপর যে কাহিনীটা টুইস্ট আসবে সেটা আমার কিংবা কমলবাবুর বোধহয় জানা ছিল না। সমক তার পাশে টেবিলে থাকা ফুলদানি তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারে ভূপেন্দ্রবাবুর দিকে, আর ভূপেন্দ্রবাবু এতটুকু ঘাবড়ে না গিয়ে ফুলদানিটা ধরে ফেলেন। আমরা একেবারে অবাক, আমাদের মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছে না। সমক এবার বলে, কি মিস্টার রায়, এরপরও কি আমাকে কিছু বলতে হবে নাকি? ভূপেন্দ্রবাবু এবার নিজের চোখের চশমা খুলে কাঁদতে থাকেন। কমলবাবু বলেন, মানে কি ব্যাপার বলুন তো মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। সমক সামান্য হেসে বলে, বুঝবেন কমলবাবু, বোঝালেই বুঝবেন। একবার ভূপেন্দ্রবাবুর মুখটা খোলার সুযোগটা করে দিন। তারপর ভূপেন্দ্রবাবুর মুখে মুখ ফিরিয়ে বলে, এবার বলতে শুরু করুন ভূপেন্দ্রবাবু, আমাদের সময়ের বড় দাম আছে। ভূপেন্দ্রবাবু নিজেকে সামলে রুমাল দিয়ে চোখ মুছে বলেন, হ্যাঁ, আমি চোখে দেখতে পাই মিস্টার সেন, তবে সেটা আজ নয়, গোটা একটা বছর আগে থেকে। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, এই দৃষ্টি যে আমার জীবনে কাল হয়ে আসতে পারে সেটা কখনো ভাবতে পারিনি। যুবা বয়সে একটা দুর্ঘটনায় আমার দৃষ্টিশক্তি চলে যায়। ডাক্তারবাবু বলেন যে এর কোনো চিকিৎসা নেই, আমাকে যেতে হবে নাকি বিদেশে। আমি বহু চেষ্টা করি, কিছু জমি বিক্রি করি, নিরূপার কাছ থেকেও কিছু অর্থ ধার হিসাবে চাই, আর আর চোখ সারিয়ে দেশে ফেরেন। তবে আমার মনে হয় নিরূপা দেবী এসব কিছুই জানতেন না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন মিস্টার সেন। আমি ভেবেছিলাম নিরূপাকে সারপ্রাইজ দেব, কিন্তু কিন্তু কি ভূপেন্দ্রবাবু? ভাগ্য, পুরা ভাগ্য আমার, পুরা ভাগ্য আমার সমকবাবু। যেদিন রাতে দেশে ফিরি সেদিনই সোজা চলে যায় নিরূপার কাছে। আর আমি বলি, কি আর মিস্টার রায়? আমি লক্ষ্য করলাম ভূপেন্দ্রবাবুর চোখ মুখে একটা হিংস্রতার ছাপ। তিনি বলেন, নিরূপা তার পরিচারকের সাথে এক আদিম ঠেলায় রক্ত। আমার মনে হয়েছিল সেই মুহূর্তে গলাটা কেটে নিয়ে কুকুরদের সামনে ফেলে দিই, কিন্তু
কিন্তু পারিনি, বিশ্বাস করুন। তাই আবারও এই অন্ধের ভূমিকায়। একটা ভুল হয়ে যাচ্ছে মিস্টার রায়। ভুল? কি ভুল বলুন তো? হ্যাঁ, এটা ঠিক যে আপনার সাথে বিবাহের পরও আপনার স্ত্রী পরপুরুষের সঙ্গে একটা শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকতেন, কিন্তু অন্যদিকেও এটাও ঠিক যে আপনিও কিন্তু কোনো অংশে কম যান না। মানে কি সব বলতে চাইছেন আপনি? সমক এবার উঠে দাঁড়িয়ে আমাদের সামনে পায়চারি করতে করতে বলতে শুরু করে। নিরূপা দেবীর সহায়ক পাঞ্চালীর সাথে আপনার একটা প্রেমজ সম্পর্ক তৈরি হয়ে যায়, আর সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আপনি খুন করেন নিরূপা দেবীকে। কি সব যাতা বলছেন মিস্টার সেন? আমি কিচ্ছু যাতা বলছি না ভূপেন্দ্রবাবু। আপনি যখন দেখেন যে নিরূপা দেবী তার পরিচালকের সঙ্গে শারীরিক খেলায় অর্থাৎ আদিম খেলায় রপ্ত, ঠিক সেই সময় আপনিও ঠিক করে নেন যে কোনো উপায় আপনি নিরূপা দেবীকে হত্যা করবে এবং পাঞ্চালীর সাথে ঘর বাঁধবেন, আর সেটা করতে আপনি সাফল্যও পেলেন। ভূপেন্দ্রবাবু এবার দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? যা তা বলে চলেছেন। এসব ভুলভাল কথা না বলে আমার স্ত্রীকে খুঁজে বার করুন মিস্টার সেন। হাসালেন। কোথা থেকে আনবো বলুন তো মিস্টার রায়? তার শরীরের প্রত্যেক কণা যে এখন আপনার কুকুরগুলোর পেটে। আমি বলি, হ্যাঁ, কি কি বলছো সমক? এসে নারকীয় হত্যা? হ্যাঁ পৃথ্বী, আসলে নিরূপা দেবী উত্তরবঙ্গে শুটিং চলাকালীন ভূপেন্দ্রবাবু তাকে না জানিয়ে চলে যান তার কাছে। পরে আমার মনে হয় ঘুমের ওষুধ প্রয়োগ করে খুন করেছেন নিরূপা দেবীকে। তারপর লোকচক্ষুর আড়ালে নিরূপা দেবীর নিথর লাশকে নিয়ে চলে আসেন এখানে। তারপর কমলবাবু আর বলেন, কিন্তু মশাই, এখানে তো নিরূপা দেবী বেশ কিছুদিন ছিলেন, তারপর তো উনি হারান। এখানেই তো রয়ে যায় খেলা কমলবাবু, কারণ পাঞ্চালীকে নিরূপা সাজিয়ে ভূপেন্দ্রবাবু একটা খেলা জমাতে চেষ্টা করেছিলেন, কিন্তু ভুলে গেছিলেন যেখানে সমক সেন ঢুকে পড়ে সেখানে অপরাধীরা পালিয়ে বাঁচতে পারে না। আর কিছু বলবেন না মিস্টার সেন। এত নৃশংসতা এর আগে আমি কখনো শুনিও নি বা দেখিও নি। আর বলতে হবে না। তারপর একটু থেমে কমলবাবু বলেন, কিন্তু এত কিছু আপনি। আমি জানলাম কি করে, তাই তো? আসলে প্রথম দিন যেদিন ভূপেন্দ্রবাবুর সাথে দেখা করতে আসি, সেই দিনই আমি লক্ষ্য করেছিলাম চশমার আড়াল থেকে তার চোখটা আমাদের সবার দিকে চেয়ে আছে। আমার সন্দেহ হয়, তাই আপনাদের চলে যেতে বলে আমি ভূপেন্দ্রবাবুর সম্পর্কে খবর নিতে থাকি। পরে পাঞ্চালীর খোঁজ পেতে তার কাছে গিয়ে জেরা করতে সবকিছু খুলে বেরিয়ে আসে। সত্যি আপনি ধন্য মশাই। আপনার এলেম আছে মশাই। আমি এবার বলি, তাহলে মাথার চোটটা? দেখো পৃথ্বী, এই ভূপেন্দ্রবাবুর বাগানে পাঁচিল টপকে ঢুকতে গিয়ে হয়েছে ভায়া। বড় বড় কাজ করতে গেলে এসব ছোটখাটো ব্যাপার তো ঘটতেই থাকে। সমক, মানুষ এত নিষ্ঠুর হয়ে থাকে কি করে বলো তো? সমক তার ফোনটা টেবিলের ওপর রেখে বলে, আদিম প্রবৃত্তি কি জানো পৃথ্বী? আদিম প্রবৃত্তি মানে ষড়রিপু? একদম। আর তার জ্বালায় মানুষ হয়রান। এই প্রবৃত্তি মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে সেই আদিম কাল থেকে। হ্যাঁ, এর হাত থেকে কোনো মুক্তি নেই। তাহলে তুমি কি করে নিজেকে সামনে রাখছো? প্রবৃত্তিকে নির্মূল করে দিয়েছো নাকি তা বলে? ধুর পাগল, আমিও সাধারণ মানুষ, আমারও প্রবৃত্তি আছে। তবে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এরপর সমক চেয়ার ছেড়ে জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এই যে দেখো নিরূপা দেবীর কত গুণ, কিন্তু সবকিছু শেষ হয়ে যায় তার ওই কাম প্রবৃত্তির জন্য। যদি তিনি নিজেকে নিয়ন্ত্রিত রাখতেন তাহলে আজ তাকে মূর্তি হতো না। তাই খারাপটা নগণ্য করে ভালোটা আঁকড়ে চেপে ধরে থাকতে হয় পায়া, বুঝলে? এসে তাকিয়ে থাকে বাইরের বৃষ্টি স্নাত প্রকৃতির দিকে। কিন্তু একটা কথা মানতেই হচ্ছে, সমকের কথাগুলো যতই দুর্বোধ্য হোক না কেন, সেই পথ যে অমৃতের সন্ধানী তা বলে দিতে হয় না।